সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে এই গরমে আসলে আমরা অনেক ধরনের রোগের সম্মুখীন হয়েছি। তার মধ্যে অন্যতম একটি রোগ হচ্ছে বা সমস্যাগুলো হচ্ছে যে আমাদের ত্বকের যে সমস্যাগুলো বা স্কিনের প্রবলেমগুলো নিয়ে। একই সঙ্গে সামনে আসছে বর্ষা, সেখানেও কিন্তু ত্বকের নানান ধরনের রোগের তৈরি হয়। এই যে গরম এবং বর্ষায় এই দুটি মিলিয়ে আমরা ত্বকের বিভিন্ন রকমের যত্ন করা প্রয়োজন হয়, কারণ এই সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে। আমাদের স্কিনে যে ধরনের প্রবলেমগুলো সচরাচর হয় না, দেখা যায় যে এই সময় সেটি হয়ে যায়। এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই এবং আপনাদেরকেও সঙ্গে যুক্ত রাখতে চাই। আমাদের স্ক্রিনে দেখানো নম্বরটি দিয়ে আপনার প্রশ্ন এবং মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। নিশ্চয়ই আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব আমাদের অতিথিদের মাধ্যমে। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে যুক্ত আছেন ডাক্তার মেহেরান হোসেন, স্কিন স্পেশালিস্ট, সহকারী অধ্যাপক, ডার্মাটোলজি বিভাগ, ইউএস বাংলা মেডিকেল কলেজ এবং কনসালটেন্ট, সিটি হসপিটাল, ঢাকা। ডাক্তার মেহেরান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। জি, আমরা আসলে শুরুতেই বলছিলাম যে আসলে ত্বকের সমস্যা হয় না এমনটি আসলে হয় না। কোনো না কোনোভাবে এখানে আমাদের ত্বক হচ্ছে সবচেয়ে বড় বিশাল একটি অর্গান, আমরা বলতে যদি চাই আর কি। দেখা যাচ্ছে নানান রকমের সমস্যা তৈরি হয় এবং প্রতিনিয়তই আমরা এটাতে ভুগি। তাই বিশেষ করে এই গরমে আমরা যেটা দেখেছি, লক্ষ্য করেছি যে গরমে কিন্তু অনেকেরই স্বাভাবিক ত্বকেও কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে। তো আমরা আসলে আপনার কাছ থেকে জানতে চাই যে গরমে সাধারণত ত্বকের কি সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন। তো আমি যে কথাটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম সেটাই আপনি বলেছেন যে আসলে ত্বক হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্গ্যান। স্কিনকে বলা হয় দ্য লার্জেস্ট অর্গান অফ দ্য বডি। তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে এখানে অসুখের সংখ্যা বা এখানকার ডিজিজের সংখ্যাও বেশি। তো আমাদের এনলিস্টেড দেখা যাচ্ছে প্রায় অলমোস্ট 4000 বা 4000-এর মতন বই খাতার আছে, এরকম অসুখ আছে স্কিনে। তো এগুলো কিছুগুলো দেখা যাচ্ছে যে ইনফেকশাস মানে প্রদাহজনিত, কিছুগুলো দেখা যাচ্ছে জন্মগত, কিছুগুলো দেখা যায় অটো ইমিউন মানে জেনেটিক ব্যাপার থাকে বা কিছুগুলো চুলের, নখের। তো এরকম করে বিভিন্ন ডিজিজ রয়েছে। তো সিজনাল ভেরিয়েশনে বা সিজন ভেদেও কিন্তু অনেক স্কিনের অসুখ হয়। যেমন আপনি যেটা বললেন প্রশ্নটা, যে গরমে বা গ্রীষ্মকালে কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে বা বাংলাদেশের প্রেক্ষিতে ত্বকের কিন্তু বেশ কিছু কমন সমস্যার প্রাদুর্ভাব ঘটে থাকে। তার মধ্যে খুব কমনলি হচ্ছে যে ফাঙ্গাল ইনফেকশন বা টিনিয়া যেটাকে বলি বা দাঁত যেটাকে বলি, হ্যাঁ, সেটা কিন্তু গরমে বা হিউমিড কন্ডিশনে বেশি হয়। এছাড়াও যে ইনফেকশাস ডিজিজগুলো আছে, যেমন ব্যাকটেরিয়াজনিত প্রদাহজনিত সমস্যা বা ফাঙ্গাস প্রদাহজনিত সমস্যা বা প্যারাসাইটিক বা পরজীবী প্রদাহজনিত সমস্যা ইত্যাদি সমস্যাগুলো কিন্তু আমাদের গ্রীষ্মকালে বেড়ে যায়। এছাড়াও আরও অনেক ধরনের ডিজিজ হয়, তবে এই প্রদাহজনিত যে সমস্যাগুলো বা ইনফ্লামেটরি যে স্কিন ডিজিজগুলো, যেটা গরম এবং হিউমিড কন্ডিশনে বা দেখা যাচ্ছে যে বাতাসের আর্দ্রতা যখন বেশি থাকে তখন এগুলির প্রাদুর্ভাব বেশি ঘটে থাকে। বেড়ে যাচ্ছে না, খুবই চমৎকার করে বললেন, কারণ এই সময় আসলে আমরা বুঝতে পারি না, কারণ আর্দ্রতা থাকে বেশি। আমাদের এই তীব্র গরমে আমাদের পানি শূন্যতাও তৈরি হয় একই সঙ্গে। এবং এবার যেটি হয়েছে, যেটা আমরা বলছি তীব্র তাপদাহে, দেখা যাচ্ছে সারা দেশ যখন ভুগছিল, তখন এই হিট স্ট্রোকের কিন্তু একটি উপাদান প্রাইমারি যেটি রয়েছে, যেটা হিট র্যাশ তৈরি হচ্ছে, সারা শরীর লাল লাল হয়ে যাচ্ছে, সে জায়গায় ইচিং হচ্ছে। এটাকে অনেকেই আসলে অন্য কিছু ভেবে আমরা অনেক সময় ভুল করি। এই হিট স্ট্রোকের ক্ষেত্রে এই স্কিনের মানে সমস্যা কি হতে পারে আসলে? আচ্ছা, এটাও খুব চমৎকার একটা প্রশ্ন। আমরা এবার পত্রপত্রিকা বা বিভিন্ন মিডিয়াতে দেখলাম যে হিট স্ট্রোকের কারণে কিন্তু অনেকের মৃত্যু ঘটেছে, স্পেশালি যারা এল্ডারলি পিপল বা যারা বয়স্ক আছেন। তো আমাদের দেশে দেখা যাচ্ছে রিসেন্ট ইয়ার্সে গত 2-3 বছর ধরে কিন্তু গরমের প্রাদুর্ভাবটা খুব বেশি। মানে এই সময় দেখা যাচ্ছে কালবৈশাখীর পরিমাণটা কমে এসছে এবং গরমের প্রাদুর্ভাবটা বেড়ে গেছে। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে তাপমাত্রা 42-43 ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে। তো মিডল ইস্টার্ন কান্ট্রি বা সৌদি আরবিয়া বা এই জাতীয় জায়গাগুলোর সাথে আমাদের হিটের ডিফারেন্সটা হচ্ছে, ওখানে কিন্তু হিটটা ড্রাই। আমাদের টেম্পারেচারটা যেমন বেশি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কিন্তু হিউমিডিটিটাও বেশি, মানে আর্দ্রতাও বেশি। তো এই জন্য দেখা যাচ্ছে হিট স্ট্রোক হচ্ছে এবং ডিহাইড্রেশন হচ্ছে। তো হিট স্ট্রোকের কারণে দেখা যাচ্ছে স্কিনে কিছু ম্যানিফেস্টেশন আসে। তার মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু ফেজে স্কিনটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, খুব ড্রাই হয়ে যাচ্ছে। ড্রাই হয়ে দেখা যাচ্ছে জেরোসিস, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি, এবং কিছু পিগমেন্টেশন দেখা যায়, রেডিশ, হ্যাঁ, রেডিশ প্যাপিউল বা লাল লাল বিচি বিচি দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে প্রাথমিক লক্ষণগুলোর কিন্তু একটা। আবার দেখা যাচ্ছে অতিরিক্ত ঘামার ফলেও কিন্তু তখন ডিহাইড্রেশন হয়। আমরা অনেক সময় দেখা যাচ্ছে সারাদিন বাইরে আছি বা যারা ডে লেবার, যারা সারাক্ষণ বাইরে কাজ করছে, তাদের কিন্তু এই সমস্যাগুলো বেশি হচ্ছে।
খুবই চমৎকার করে বলেছেন। আমি একেবারেই মানে প্রাসঙ্গিকভাবেই প্রসঙ্গটি এসেছে। আমরা যেটি আপনি বললেন যে গরমে অন্যান্য যে রোগগুলো রয়েছে বিশেষ করে এই সময়ে আর্দ্রতা বেশি যে সময়টা রয়েছে স্কিনগুলো খুব স্যাঁতস্যাঁতে হয়ে থাকছে। তো এই সময়ে যেটি টিনিয়াসিস বা ফাঙ্গাল ইনফেকশন যেটি বললেন এটি কিন্তু খুব কমন একটি প্রবলেম, খুব কমন এবং দীর্ঘদিন ধরে মানুষজন ভুগছে। তো এই আসলে এই টিনিয়াসিস বা এই ফাঙ্গাল ইনফেকশন অনেকে রিং ওয়ার্মও আমরা অনেক সময় বলছি যে গোল গোল মাঝখানে হয়ে থেকে মানে যেটা কমনলি বলা হয় আর কি দাঁত যেটি বলা হয়, এটির আসলে মূল ম্যানিফেস্টেশনগুলো কি কি কিভাবে বুঝবে এবং আসলে এর থেকে বাঁচার উপায় কি? আচ্ছা, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। রিসেন্ট ইয়ার্সে দেখা যাচ্ছে যে অনেক স্টাডিতে আমরা দেখছি বা আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখছি যে টিনিয়াসিস বা টিনিয়া বা ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত নিয়ে আমরা খুব চ্যালেঞ্জ মোকাবেলা করছি। দেখা যাচ্ছে যে কয়েক বছর আগে যে ওরাল অ্যান্টিফাঙ্গালগুলো বা মুখে খাওয়ার ওষুধগুলো কাজ করতো, এখন অ্যান্টিবায়োটিকের মতো কিন্তু সেগুলো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আমরা জানি যে অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে আমরা কালচার করি, অ্যান্ড ফাঙ্গাসের কিন্তু কালচার করা হয় রিসেন্টলি, এখন অনেক বড় বড় হসপিটালে হচ্ছে। তো কালচার করে দেখে আমরা রেজাল্ট দেখে তখন কিন্তু ওরাল অ্যান্টিফাঙ্গালটা দিই। তো প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে একটু গোলাকার কয়েন শেপড মানে গোল আকৃতির কিছু লিশন হয়, যেটা হচ্ছে তার বর্ডারটা একটু গাঢ় থাকে, মাঝখানের রঙটা একটু হালকা থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রোগীরা এটাকে একজিমা বা সাধারণ চুলকানি মনে করে ফার্মেসিতে বা অন্যান্য জায়গায় যে একটা ওষুধ লাগাচ্ছে, এবং ওই ওষুধগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে স্টেরয়েড জাতীয় হয়, মাইল্ড টু মডারেট অর সিভিয়ার। তো স্টেরয়েড আমরা জানি একটা মহা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তো স্টেরয়েড আপনি যেই অসুখেই প্রয়োগ করবেন অসুখটা প্রাথমিকভাবে সেরে যাবে, মনে হবে উপর থেকে সেরে গেল, আমার 4-5 দিনে ভালো হয়ে গেলাম, ইটস এ ম্যাজিক ড্রাগ। বাট লং টার্মে যে দেখা যাচ্ছে যে স্টেরয়েডটা কিন্তু ফাঙ্গাসের শত্রু। তাই পরবর্তীতে স্টেরয়েডটার কারণে ফাঙ্গাসটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, যেটাকে আমরা বলি টিনিয়া ইমব্রিকাটা বা টিনিয়া ইনকগনিশিও। তো ইনকগনিশিও দেখা যায় যে অরিজিনাল সাইটটা থেকে ফাঙ্গাসটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, তখন এটা মারাত্মক আকার ধারণ করে। রোগীদেরকে অনেক কড়া আপনার ওরাল অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিতে হয়, দীর্ঘমেয়াদে দিতে হয়, তো রোগীদের খরচটা বেড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইনজেক্টেবল অ্যান্টিফাঙ্গালও কিন্তু দেওয়ার প্রয়োজন পড়ে হসপিটালে ভর্তি রেখে, এত সিভিয়ার হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যে অনেক প্রেগনেন্ট ওমেনদের ফাঙ্গাস হয়, তখন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হই। আবার আপনি জানেন যে অনেক অ্যান্টিফাঙ্গাল কিন্তু আমাদের কিডনি এবং লিভারের জন্য সাপোর্ট করে না যাদের অসুখ আছে, তো সেক্ষেত্রেও আমাদের একটা চ্যালেঞ্জ। এক্ষেত্রে কি দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে? জি, তো ওরাল অ্যান্টিফাঙ্গালটা দেখা যাচ্ছে যে মোটামুটি দীর্ঘমেয়াদে দিতে হয়। অসুখ সারার পরেও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে 3-4 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে হয়। যেমন নখের ক্ষেত্রে আমরা জানি যে নখের নিজস্ব কোনো ব্লাড সাপ্লাই নেই, নখের ক্ষেত্রে কিন্তু 3 মাস 4 মাস পর্যন্ত ওষুধটা দিতে হয়, মানে ওরাল অ্যান্টিফাঙ্গালটা একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয়, তা না হলে বারবার ব্যাক করতে পারে ফাঙ্গাল ইনফেকশন। এবং একই সঙ্গে আমরা অনেকে দেখি যে ওরাল থ্রাশ বা যেটা হচ্ছে ওরাল ক্যান্ডিডিয়াসিস যেটি হচ্ছে, এগুলোতে কিন্তু মানুষ দীর্ঘদিন ধরে ভুগছে। আমরাও চেম্বার দেখতে পাই যে মানুষ প্রতিনিয়ত আসছে এবং এই যে খেলতে পারছে না, ঝাল খেতে পারছে না, মুখের ভিতর হোয়াইটিশ একটি প্ল্যাক বা ইয়ের মতো কোটের মতো রয়েছে। এই ওরাল ক্যান্ডিডিয়াসিস এটাও তো এক ধরনের ফাঙ্গাস দিয়ে হচ্ছে, এটির আসলে চিকিৎসার পদ্ধতিটি? এটাও একটা চমৎকার প্রশ্ন। আমার মনে হয় এখানে আমাদের উচিত যে পেশেন্টদেরকে আরেকটু এডুকেট করে বা একটু বুঝিয়ে বলা, বা ওনারা তো আসলে ওনাদেরকে কাউন্সেলিং করে, এটা কিন্তু আমাদের এন্ড থেকে আমাদের দায়িত্ব। তো ওরাল থ্রাশ বা ওরাল ক্যান্ডিডিয়াসিস কিন্তু আরেকটা অসুখের সাথে আমরা একটু মাঝে মাঝে কনফিউজ হই, সেটা হচ্ছে যে ওরাল লাইকেন প্ল্যানাস। লাইকেন প্ল্যানাস বলতে একটা অসুখ আছে অটোইমিউন ডিজিজ, যেটা কিন্তু মুখের বাক্কাল মিউকোজাতে হয়, এবং এটা 4টা ভ্যারাইটি আছে। এটা দেখতে অনেক সময় ক্যান্ডিডিয়াসিসের মতো মনে হয়, তবে ক্যান্ডিডিয়াসিসটা অনেক কমন। তো ওরাল ক্যান্ডিডিয়াসিস সাধারণত যারা ডেবিলিটেড পেশেন্ট, যারা ডায়াবেটিক পেশেন্ট বা যারা দীর্ঘমেয়াদী দেখা যাচ্ছে যে ইনহেলার নিচ্ছেন, স্টেরয়েড নিচ্ছেন, এবং স্টেরয়েড নিয়ে যারা ঠিকমতো কুলি করছেন না প্রপারলি, হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওই জিনিসটা তাদের জানা নেই, ছোট্ট জিনিসটা, এটার কারণে কিন্তু ওরাল ক্যান্ডিডিয়াসিসটা বারবার হচ্ছে। তো এটা কিন্তু একটা সাফারিং জিনিস, পেশেন্টের জন্য একটা কষ্ট, দীর্ঘমেয়াদী। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে, একজন রেজিস্টার্ড চিকিৎসক কিন্তু যে কোনো রেজিস্টার্ড চিকিৎসক ওরাল ক্যান্ডিডিয়াসিসের ট্রিটমেন্ট দিতে ভালো করতে পারবেন। খুবই চমৎকার বলেছেন এই বিষয়গুলো। আরেকটি কমন যে প্রবলেমটি রয়েছে আসলে, এই আমি প্রাসঙ্গিক ক্রমে আসছি, সেটি হচ্ছে আমরা বলছি স্ক্যাবিস, যে বিশেষ করে যারা হোস্টেলে, মাদ্রাসায়, স্কুলে যে হোস্টেলগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে একজন থেকে সেটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, এবং স্ক্যাবিস এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক প্রচলিত যে ওষুধগুলোতে রয়েছে সেগুলোতে আসলে মানে কাজ হচ্ছে না। তবে এই স্ক্যাবিসে যাওয়ার আগে আমাদের একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন, তাকে আমাদের সাথে যোগ করে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ আলামিন, বাড়ি নোয়াখালী, বুঝছেন? আসসালামু আলাইকুম।
জি আমার এই যে মুখের দাগগুলো আছে বুঝছেন, অনেক আগের পুরানো দাগ, এগুলো যাচ্ছে না। মুখের দাগ, আচ্ছা জি আচ্ছা। কতদিন ধরে আছে এই দাগগুলো আপনার? দাগটা প্রায় 6 মাস ধরে আছে। কি হয়েছিল, মানে দাগ হলো কেন? মানে ব্রণ হয়েছিল বুঝছেন, ব্রণের ব্রণ। পরে এগুলো করা হয়েছিল, কিন্তু এগুলো আর ভালো হয়েছিল, কিন্তু দাগগুলো যায়নি। আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা চেষ্টা এখন এই করছি জন্য কি করা কি করা প্রয়োজন। জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। ডাক্তার মেহরান, আমাদের একজন দর্শক যে প্রশ্নটি করলেন যে এই গরমে যে দাগগুলো হয়েছে সেই দাগগুলো এখন যাচ্ছে না, এবং এই প্রসঙ্গটি হয়তো আমরা আসতাম যে মুখ নিয়ে তো মানুষের সবচেয়ে বেশি কি বলবো যে চিন্তা, সেই সেটা চিন্তার নিয়ে, জায়গাটি কারণ তৈরি ফেসটা তো করছে। আমাদের সবসময় দেখা যাচ্ছে। সেটি বলছি, তো ওনার এই ক্ষেত্রে কি করা যেতে তো পারে? আমাদের ভাই যে আলামিন ভাই যে প্রশ্নটা করলেন, এটা আসলে আমরা খুব কমনলি পাই। সাধারণত মুখের যেটা আমরা সহজ বাংলায় গোটা বলি বা একনি থেকে কিন্তু পরবর্তীতে সেরে গিয়ে দাগ হয়। তো দাগকে আমরা ব্রড স্পেকট্রামে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে হাইপোপিগমেন্টেড দাগ, আর একটা হচ্ছে হাইপার পিগমেন্টেড, মানে যেটা ত্বকের স্বাভাবিক রঙের চেয়ে কালো, এটা হচ্ছে হালকা। তো একনি থেকে বা এই গরম থেকে ওনার যে দাগটা হয়েছে সেটা আমি ধরেই নিলাম যে সেটা একটু স্বাভাবিক রঙের চেয়ে কালচে কালচে। রাইট। তো সেই ক্ষেত্রে সেটা সাধারণত হয় হচ্ছে নখ দিয়ে যদি আমরা খোটাখুটি করি তাহলে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশনটা বেশি হয়ে থাকে। তো প্রাথমিকভাবে উনি যেটা করতে পারেন 2 বা 4%, আমি আবারও বলি 2 বা 4% হাইড্রোকুইনন, আমি জেনারিক নেমটাই বলছি, 2 বা 4% হাইড্রোকুইনন প্রতি সন্ধ্যায় দাগের উপরে লাগাতে পারেন 3 থেকে 4 সপ্তাহ। এতেও যদি ওনার না সারে তাহলে উনি অবশ্যই, উনি যেহেতু নোয়াখালীতে থাকেন ওখানে অবশ্যই স্কিন স্পেশালিস্ট রয়েছেন সরকারিভাবে বেসরকারিভাবে। তো এই অল্প কয়েকদিনে যদি ওনার না সারে বা এটা বেড়ে যায় তাহলে উনি অবশ্যই ওখানে একজনকে দেখালে সঠিক ট্রিটমেন্টটা পাবেন। তাহলে 2 to 4% হাইড্রোকুইননের কথা বললেন, এবং এটা অবশ্যই সন্ধ্যার সময় লাগাতে হবে, সন্ধ্যায় লাগাতে হবে। ফটোটক্সিক। এটা যদি জলে তাহলে 1 ঘন্টা পরে ধুয়ে ফেলবে, আর যদি না জলে তাহলে সেই ক্ষেত্রে উনি সারা রাত্র রাখতে পারবেন। খুব চমৎকার একটা ধারণা আপনি দিয়েছেন, এবং আমার মনে হয় নিকটস্থ ডার্মাটোলজিস্টের সাথে অবশ্যই ওখানে পাবেন উনি। সবচেয়ে ভালো হবে। আমরা যে প্রসঙ্গতে ছিলাম সেটি হচ্ছে স্ক্যাবিস নিয়ে, যে স্ক্যাবিসের প্রাদুর্ভাব আসলে দেখা যাচ্ছে নতুন করে আবার হচ্ছে, এবং স্বাভাবিক প্রচলিত যে ওষুধগুলো রয়েছে, যে আগে আমরা যেটা ইউজ করতাম পারমিথ্রিন বা অন্য কোনো কিছু, সেটাতে খুব ভালো হচ্ছে না, মানে দেখা যাচ্ছে একবার প্রয়োগে সেটি ঠিক হচ্ছে না। তো হঠাৎ করে এই পরিবর্তনটির কারণ কি? এটা একটা চমৎকার প্রশ্ন। মানে আগে দেখা যাচ্ছে শুধুমাত্র প্লেন যে 5% পারমিথ্রিন দিলেই আমাদের চলে যেত, বা কর্টিমাজল এইসব দিলেই যখন আমাদের চলে যেত, তো এখন যাচ্ছে না। এটা আসলে দুটো কারণ আছে, যে প্যারাসাইট যেগুলো আছে সেগুলো অনেক বেশি অ্যাগ্রেসিভ, ওরা অনেক বেশি, ওদের ইনফেক্টিভ যে প্রসেসটা আছে এটা অনেক বেশি আগের চেয়ে অ্যাগ্রেসিভ। প্লাস হচ্ছে আমরাও কিন্তু ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সঠিকভাবে জিনিসটা করি না। সঠিকভাবে করতে আমরা ওষুধটা হয়তো অনেক সময় দেখা যায় যে এটা একসাথে ব্যবহার করতে হয়, যে আজকে দুটো শেষ হবে আবার 1 সপ্তাহ পরে রিপিট, দেখা যাচ্ছে সে 1 সপ্তাহ ধরে দিচ্ছে। এটা আমাদেরও উচিত যে পেশেন্টদেরকে একটু সুন্দর করে এডুকেট করা বা একটু সুন্দর করে বলা, এবং প্রয়োগ পদ্ধতিটার মধ্যে ফল্ট থাকে। দ্বিতীয় হচ্ছে যে আপনি একটা হোস্টেলে আছেন, আপনি একটা ক্যাম্পে আছেন, সবার কিন্তু ট্রিটমেন্টটা লাগবে। আপনি একা ভালো হয়ে গেলে দেখা যাবে 2 to 3 উইকস পর ইউ আর গেটিং ইনফেক্টেড এগেইন, আবার হচ্ছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট টিপস আছে, সেটা হচ্ছে যে আপনার যতগুলো বিলঙ্গিংস আছে, যেমন আপনার কাপড় চোপড়, বালিশের কাভার, বিছানার চাদর, তোয়ালে, রুমাল, সব কিছু কিন্তু ডিসইনফেক্টেড করতে হবে গরম পানি দিয়ে ধুয়ে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে আপনার সেরে গেল, আপনি একই তোয়ালে ইউজ করতেছেন, একই হাফ প্যান্ট ইউজ করতেছেন, তখন কিন্তু জিনিসটা আপনার আবার হবে, আবার পুনরায়। হ্যাঁ, আপনি আরেকটা যেটা বলেন যে আগে আমাদের সামান্যতে সেরে যেত, এখন কিন্তু আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রেই ওরাল ড্রাগের প্রয়োজন হচ্ছে, আইভারমেকটিন বা এই জাতীয় ড্রাগের প্রয়োজন হচ্ছে। আগে আইভারমেকটিন আমরা বই খাতে পড়েছি যে শুধু নোডুলার স্ক্যাবিসে দেওয়া হতো, বা ক্রাস্টেড স্ক্যাবিস বলে একটা স্ক্যাবিস আছে যেটা খুব ডেঞ্জারাস, যেটা ডেবিলেটেড পেশেন্টদের হয়। তো এখন দেখা যাচ্ছে নর্মাল স্ক্যাবিসও অনেক ক্ষেত্রে আমাদের আইভারমেকটিন দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে প্যারাসাইটগুলো তাদের গতি প্রকৃতি কিছু পরিবর্তন করেছে, যে প্যারাসাইটের কারণে স্ক্যাবিসটা হয়ে যাচ্ছে। জি, আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন, তার ফোনটি আগে নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম এবং ঠিকানাটি বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছেন, আপনার নাম এবং ঠিকানাটি বলে আমাদের সাথে যুক্ত হন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাবিন বলছিলাম মিরপুর থেকে। কোথা থেকে বলছেন? মিরপুর থেকে। জি বলুন। জি, আমি বলতে চাচ্ছি আমার একটা জুতার লেদারের কারণে আমার পায়ে বেশ চুলকানি হয়েছিল। এরপর থেকে ওখানে আপনার হোয়াইট মানে চামড়া উঠে গেছে। তো আমি এখন কোনো জুতা পরতে গেলে ইরিটেশন হয়, আবার কোনটাতে ইরিটেশন হয় না, কিন্তু দেখতে খুবই বিশ্রী হয়ে গেছে, লাইক মনে হচ্ছে যে পুড়ে গেছে বা ওরকম। হঠাৎ হঠাৎ চুলকানি হয়, আবার মাঝে মধ্যে হয় না।
তো সেই ক্ষেত্রে ওই দাগটাকে কিভাবে আমি মানে কভার করতে পারি বা কি করতে পারি? জি জি, দর্শক আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। ডাক্তার মেহরান, কোনো ওনার করা হিস্ট্রি যায়? শুনে যেটা মনে হচ্ছে যে একটা জুতার কথা উনি বললেন, হ্যাঁ, তো এটা পরার খুব পর কমনলি হয়, যেটাকে আমরা বলি এসিডি, অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। আর একটা জায়গায় হয়েছে চামড়া উঠে যাচ্ছে, ওখান থেকে অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস থেকে ডিসহাইড্রোটিক এক্সিমা হয়। তো তখন হয় চামড়া উঠে যায়, মাঝে মাঝে চুলকায়, একটু দাগ হয়, অস্বস্তি লাগে। তো সেই ক্ষেত্রে উনি প্রাথমিকভাবে জি। বেটামেথাসন যে ক্রিম বা অয়েনমেন্ট আছে, জি, জি। প্লেন বেটামেথাসন ক্রিম বা অয়েনমেন্ট, এটা উনি ব্যবহার করবে। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সেরে যাবার কথা। যদি তারপরেও না সারে, একই অ্যাডভাইস যে একজন মিরপুরে হোক বা যেখানেই ওনার সুবিধা হোক, কাছে একজন যা ডার্মাটোলজিস্ট ঢাকায় বা অনেক ত্বক বিশেষজ্ঞের ডার্মাটোলজিস্ট পরামর্শ। রয়েছে আপাতত উনি বেটামেথাসন এটা ক্রিমটা ইউজ দিনে করুন। দিনে কয়বার দিনে ব্যবহার করবেন? 2 থেকে 3 বার ইউজ করুন, 2 to ব্যবহার 3 করবেন। উইকস। জি, অবশ্যই। এবং একই সঙ্গে আমরা বলবো যে আপনি নিকটস্থ একজন ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আপনার নাম এবং ঠিকানা বলে আমাদের প্রশ্নটি করুন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জাহিদুল ইসলাম বরিশাল থেকে বলছিলাম। জি, বলুন জাহিদ সাহেব। আমার ওই শরীরের ওই বগলে, হাতের নিচে বগলে, গলায় এবং রানে কুস্কিতে জি ছোট ছোট গোড়া আছে, হ্যাঁ, টান দিলে ওইগুলো বললে যায়, একটু বলে ছোট ছোট গোড়া। জি এ প্রায় 4-5 বছর পর্যন্ত বড় হয় না, ওই রকমই আছে, আচ্ছা। টিকোটিকের আছে। কতদিন থেকে রয়েছে এরকম? এটা কতদিন থেকে? 4-5 বছর পর্যন্ত। 4-5 বছর। আর কোনো আচ্ছা। ডাক্তার দেখাই নাই, হ্যাঁ, এখনো কোনো ডাক্তার দেখাননি? আচ্ছা, ঠিক না আছে। দেখাই নাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই গোড়াগুলো টান দিলে একটু বলে, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে মেহরান, আমরা এই প্রশ্নটির উত্তর নিয়ে নিই, তারপর আরেকজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন, তার প্রশ্নটি নেব। ওনার কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে, বললো জি। 4-5 বছর। তো আমি ওনাকে বলবো যে ওনার কিছু হয়তো আমাদের কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন হতে পারে, হয়তো সিবিসি বা ওনার ব্লাড সুগারটা কি লেভেলের। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা বারবার হচ্ছে, এটা হতে পারে, এটা একনি হতে পারে। একনিও কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে থাকে। একনি যে খালি ফেসে হবে তা না, ফলিকুলাইটিস হতে পারে, বয়েল হতে পারে, ছোট ছোট ফারাঙ্কেল হতে পারে। তো এটা আমি বলবো যে উনি একজন রেজিস্টার্ড ডক্টর দেখিয়ে হ্যাঁ, নেবেন। এটা আসলে দেখার এটা প্রয়োজন 4-5 বছর হয়ে গেছে, তো জি, হুট জি। করে একটা কিছু অ্যাডভাইস জি, করা জি, ঠিক হবে ঠিক না। আছে। ডাক্তার মেহরান খুব চমৎকার করে বলেছেন। আরেকজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন। দর্শক, আপনার নাম এবং ঠিকানা বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি খাবার থেকে দেখছি। আসলে আমার শরীরের বুকে, গলার নিচে এবং শরীরে লাল লাল গোটা হয়, তারপর কিছুদিন থাকে, তারপর আবার এগুলো মানে মরে যেয়ে কালো হয়ে যায়। এটা অনেক দিন ধরেই কিছুটা চুলকায়। আচ্ছা, আপনার বয়স কত? আমরা আসলে আপনাকে পুরোপুরি শুনতে পাচ্ছি না, আরেকটু জোরে বলুন। আহ, আসলে আমার শরীরে মানে লাল লাল গোটা হয়, মানে ফেসে না, লাল লাল গোটা হয়ে কালো হয়ে যায়, মানে কিছুদিন থাকে। জি, আর আমার বয়স হলো 17 বছর। 17 বছর। আচ্ছা, মেহরান, তো লাল লাল গোটা হচ্ছে বিভিন্ন জায়গায়, এটাও কিন্তু একনি। হ্যাঁ, হয়তো একনি যে খালি মানে ফেসে অনেকেই হবে তা ভাবেন না। যে শুধুমাত্র মুখেই না, বোধহয় একনি এটা বেশি হয় কিন্তু ব্যাকে, আর্মে, চেস্টে, জি। ট্রাঙ্ক এরিয়াতে ইভেন। তো সেই ক্ষেত্রে উনি ডক্সিসাইক্লিন এটা খেতে পারেন, ভরা পেটে অবশ্যই 100 মিলিগ্রাম, হয়তো 2 to 3 উইকস খেলেন, এবং সাথে ইরোমাইসিন যে লোশন বা ক্রিম আছে এটা লাগাতে পারেন গোটার জন্য। আরেকটি কমন যে প্রবলেম আমরা প্রতিনিয়তই এনকাউন্টার করি, সেটি হচ্ছে যে মুখের কথা বলেন যে একনি বা ব্রণ, এটি কিন্তু একেবারেই মানে নির্বিশেষে আপনাদের কাছে আসেই এবং নানান রকম অপচিকিৎসারও শিকার হয় অনেক ক্ষেত্রে। আসলে এই গরমেও কিন্তু সেটির পরিমাণ বেড়ে যায়। তো এটি বেড়ে যাওয়ার পিছনে কারণ কি এবং এটির আধুনিক চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? খুব কমন কিন্তু খুব সুন্দর একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন, যে একনিকে বলা হয় আসলে কমনেস্ট ডিসঅর্ডার অফ দ্য স্কিন, আর অটোইমিউন ডিজিজের মধ্যে আমরা বলি সোরিয়াসিসকে। তো একনি আসলে এত কমন, তো একনি কিন্তু অনেকে মনে করে যে মেয়েদের বেশি হয়, বাট গবেষণায় দেখা যায় যে একনি কিন্তু মেল ফিমেল অলমোস্ট ইকুয়াল। যেমন মেচটা কিন্তু মেয়েদের বেশি হয়, বাট একনি কিন্তু মেল ফিমেল ইকুয়াল। কিন্তু আমরা মেয়েদেরগুলো বেশি পাই হচ্ছে কারণ হচ্ছে কমপ্লেন বেশি করে মেয়েরা, বা এটা নিয়ে চিকিৎসা চায় বা বেশি কনসার্ন থাকে মেয়েরা। দেখা যাচ্ছে একটা ছেলে অনেক দিন ধরে সারা জীবন একটি, তার কোনো কনসার্ন নেই। তো একটিটা আসলে বিভিন্ন ফেজে হয়, বয়সন্ধিকালে এক কারণে হয়, তারপর একটু লেটে যে এক কারণে হয়, মিডলে যে এক কারণে হয়। তো একটির মেইন কারণ যেটা, সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, যেটাকে বলা হয় প্রোপায়োনোব্যাক্টাম একনি, ব্যাকটেরিয়াটার নাম। তো এইটা যখন আমাদের যে মুখে বা পিঠে বা হাতে যে ঘামের গ্রন্থিগুলো আছে, ওখানে যখন এটা মানে ঘামের গ্রন্থিগুলোর মধ্যে ওটা যখন ইনফ্লামেশন করে বা প্রদাহ তৈরি করে, তখন ঘামের গ্রন্থিগুলো বন্ধ হয়ে যায়, তখন ওখান থেকে আর কানেকশন করে ঘামটা বের হতে পারে না। তো ভিতরে দেখা যাচ্ছে যে জমে জমে
কারণ ব্যাকটেরিয়া আমরা জানি যে প্রদাহজনিত কিছু পদার্থ নিঃসরণ করে, যেটাকে আমরা ইনফ্লামেটরি মেডিয়েটার্স বলি। তো জমে জমে তখন স্কিনে একনি আকারে প্রকাশ পায়। তো একটিটা খুব কমনলি হয় হচ্ছে মুখে, তারপরে পিঠে হয়, চেস্টে বা বুকে হয়, হাতের দুই পাশে হয়। হ্যাঁ, এবং এটা সাধারণত দেখা যায় যে 18, 19, 20, 21 এই বয়সন্ধিকালে বা পিউবার্টি বা আর্লি এজ। অনেকে মনে করেন যে ওই সময় এটা হওয়াটা স্বাভাবিক বোধ হয়। কিছুটা স্বাভাবিক। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যদি ট্রিটমেন্টটা নাও করি, কিন্তু যাতে ম্যাল ট্রিটমেন্ট যাতে না করি, তো এটা নিয়ে আমি পরে আসবো বা আপনি যখন বলবেন, তো দেখা যাচ্ছে যে এই কাজগুলোতে একনিতে কমপ্লিকেশনগুলোকে আরও বাড়িয়ে দিচ্ছে। আমি যদি চিকিৎসা নাও করে দেখা যাচ্ছে অটোমেটিক কিন্তু রেজলিউশন হয়ে যায়, কিন্তু এটা ওটা করে দেখা যায় আমরা কমপ্লিকেশনগুলোকে অনেক বাড়িয়ে দিই। একনি কিন্তু অনেকগুলো টাইপ আছে, যেমন একনি ভালগারিস যেটা হচ্ছে কমনেস্ট টাইপ। এছাড়াও কিছু সিভিয়ার টাইপ আছে, যেমন পাস্টুলার একনি, সিস্টিক একনি, নোডুলোসিস্টিক একনি, একনি কংলোবাটা। এগুলি কিন্তু সিভিয়ার ফর্ম অফ একনি। তো একনির লাইন অফ ম্যানেজমেন্ট কিন্তু একটা গাইডলাইন আছে, ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা আগিয়ে থাকি। জি, খুবই চমৎকার করে বললেন। আমরা নিশ্চয়ই এটার নিয়ে আরও কথা বলবো, তবে তার আগে আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন, তার সাথে আমরা যুক্ত হই। প্রিয় দর্শক, আপনার নাম এবং ঠিকানাটি বলে আপনার মতামত বা প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন, বগুড়া থেকে বলছি। বলুন মুক্তার সাহেব। আমার বয়স হচ্ছে 32। আমার প্রায় অনেকদিন হলোই, 10-12 বছর যাবত পুরো শরীরে মানে মশা কামড়াইলে ওখানে চুলকানোর পরে ওই চামড়াটা ছিলে যায়। সেটা হচ্ছে যে হাঁটু থেকে পায়ের নিচ পর্যন্ত 2 হাতে, আর 2 হাতে কাঁধ থেকে হাতের একবারে মানে কবজি পর্যন্ত আর কি। পিঠে মশা কামড়ালে ছুলে যায়, কিন্তু অনেকক্ষণ চুলকালে মানে ওখানে অনেক চুলকানোর পরে ওই চামড়াটা ছিলে যায়, ব্লিডিং হয়। মানে এই অবস্থা অনেক দিন যাবত আর কি। আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। ডাক্তার মেহেরান, সম্ভবত সেটা ওনার কোনো ইনসেক্ট বাইট বা মশা কামড়ানোর পরে ওনার পরবর্তী রিয়েকশনটি হচ্ছে। আসলে দেখা যাচ্ছে একটা পেশেন্ট কিন্তু হিস্ট্রির মাধ্যমে আমাদেরকে অনেক লিড দিয়ে থাকে। তো ওনার হিস্ট্রিটা খুব সুন্দর বা ইম্পর্টেন্ট, যে মশা কামড়ালে ওনার এরকম হয়। দেখা যাচ্ছে যে ওনার ফ্যামিলিতে আরো 5 জন আছে বা 3 জন আছে, সবার কিন্তু এরকম হচ্ছে না, কামড়াচ্ছে কিন্তু হচ্ছে না। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট, যে মশার কামড়ালে মশা কিন্তু সবাইকে কামড়াবে না, যার সাথে কিন্তু ব্লাডে আমাদের অ্যালার্জেন বা অনেক কিছু ডিপেন্ডেন্ট আছে। আবার কামড়ালে সবার ফুলবে না। তো ওনার যেহেতু ফুলছে, ওনার অবশ্যই একটা কমপ্লেইন। তো সেই ক্ষেত্রে উনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মোমেটাসন জাতীয় যে মাইল্ড স্টেরয়েডগুলো আছে সেটা অ্যাপ্লাই করতে পারেন চুলকালে। আর রাতে শোয়ার সময় উনি ক্যালামিন জাতীয় যে লোশনগুলো পাওয়া যায়, ক্যালামিন লোশনের সাথে উনি যে মসকিউটো রেপিলেন্টগুলো যে আছে আমাদের বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যে মশা আসবে না, যে আমি সহজ করে রাখতে হবে। হ্যাঁ, মসকিউটো রেপিলেন্ট বললেই বা এর বললে ওটার সাথে ক্যালামিন লোশনটা মিক্সড করে উনি রাতে ঘুমাবে, তাহলে ওনার মশা বা অন্যান্য যে মাইটগুলো আছে ছোট ছোট, যেগুলো আমরা দেখতেও পাই না, তো এগুলো ওনাকে ডিস্টার্ব করবে না, ওনার ফুলবেও না। তো ওনার ইচিংটা কম হবে। দেখা যাচ্ছে উনি যতবার ইচিং করবে, ইচিং করলে কিন্তু আরও ইচিং করতে ইচ্ছা করবে। এটাকে বলা হয় ইট স্ক্র্যাচ সাইকেল। আমরা যত বেশি ইচিং করব তত বেশি হবে। এতে করতে করতে ওই জায়গাটা লাইকেনিফাইড হয়ে যায়, ওই জায়গাটা স্ক্র্যাচ পড়ে দেখা যাচ্ছে ওখানে দাগ হয়ে যায়। একটা ক্ষেত্রে দেখা যায় সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন পর্যন্ত হয়ে যায়। সেটি হয় আর কি সাধারণত। আমরা যেটি বলেছেন চমৎকারভাবে, মশা থেকে আসলে দূরে থাকতে হবে। আমরা আসলে যে প্রসঙ্গটিতে ছিলাম, যে একনির চিকিৎসা নিয়ে, কিছু চিকিৎসা এবং অপচিকিৎসা, যে আসলে সেটাই আসলে কি নিয়ে আমরা। তো দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে আমাদের দেশে কিন্তু চিকিৎসার চেয়ে অপচিকিৎসাটা একটু বেশি হয়ে থাকে। অনেকেই মনে করেন যে একনি এটা একটা সাধারণ জিনিস, আমি নিজে নিজে কিছু একটা দেই বা অনলাইনে দেখে কিছু একটা দেই, অথবা ফার্মেসিতে গিয়ে বা একে ওকে ফোন করে বা একজনকে ফোন করলাম। এখন দেখেন, আপনি একজনকে ফোন করলেন, তার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা অবশ্যই আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা অ্যাপ্রোপ্রিয়েট। তার হয়তো কিডনির অসুখ আছে, তাকে ওই ওষুধ দেওয়া হয়নি। সে হয়তো প্রেগনেন্সির ব্যাপার আছে, তাকে ওষুধ দেওয়া হয়নি। প্রত্যেকটা মানুষের ওষুধ কিন্তু ইন্ডিভিজুয়াল হবে। তো আমাদের একটি ট্রিটমেন্টের যে গাইডলাইনটা আছে সেখানে আমরা 3 ভাগে করি। সেটা হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার। মানে অল্প একনি, মাঝারি রকম একনি আর সিভিয়ার একনি। তো অল্প একনিতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই বাহ্যিক ব্যবহারের ওষুধের ফলেই ভালো হয়ে যায়। অ্যান্টিবায়োটিক জাতীয় অয়েনমেন্ট, সেটা ইরোমাইসিন বা এই জাতীয় জেন্টামাইসিন, এগুলোতে ভালো হয়ে যায়। মডারেট আবার কিছু কিছু ক্ষেত্রে খাবার ওষুধের প্রয়োজন হয়। মডারেটে দেখা যাচ্ছে যে আমাদের মুখে লাগানোর ওষুধের প্রয়োজন হয়, এবং সাথে ওরাল অ্যান্টিবায়োটিক, সেটা হতে পারে ডক্সিসাইক্লিন, হতে পারে টেট্রাসাইক্লিন, হতে পারে অ্যাজিথ্রোমাইসিন। এই জাতীয় ওষুধগুলো আমরা একটা মানে সিভিয়ারিটি অনুযায়ী একটা নির্দিষ্ট রেজিমে দিই, এবং সাথে কিছু অ্যাডভাইস দিই, মুখ ওয়াশ করার অ্যাডভাইস, মেকআপ না করা বা করা ইত্যাদির অ্যাডভাইস। আর সিভিয়ার ক্ষেত্রে আমাদের একটু দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়, সেটা 2 থেকে 3 মাস, এমনকি 4 মাসের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা ওরাল অ্যান্টিবায়োটিক দিই। কিছু কিছু ক্ষেত্রে ভিটামিন এ ডেরিভেটিভ, ওরাল আইসোট্রিটিনয়েড, টপিক্যাল আইসোট্রিটিনয়েড, টপিক্যাল রেটিনয়েডস, হ্যাঁ, যেগুলো আমরা দিয়ে থাকি এবং যেগুলি
অত্যন্ত সতর্কতার সাথে ইউজ করতে সতর্কতার হয়। সাথে প্রয়োগ করতে হবে। সেগুলো আসলে আমি একদম ব্যবহার করেছি, তাই শুনে আমি ব্যবহার করব। কখনোই করা যাবে না, এবং এগুলোর সাইড এফেক্ট এবং ইন্ডিকেশন, কাউন্টার ইন্ডিকেশন কিন্তু খুব সিনসিয়ারলি আমাদেরকে ডিল করতে হবে। খুব চমৎকার বললেন। আমরা একটা ফোন নিচ্ছি, আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন। প্রিয় দর্শক, আপনার নাম এবং ঠিকানাটি বলে প্রশ্নটি করুন। দর্শক, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আপনার নাম এবং ঠিকানা। আপনার টিভির ভলিউমটি কমিয়ে নিন, নাম এবং ঠিকানা বলে আপনার প্রশ্নটি করুন। আমি সঞ্জিতা বেগম জি। উত্তরা থেকে বলছি। বলুন। আমার প্রবলেমটা হচ্ছে, আমার নিতম্বে 15 দিন পর পর বলা চলে যে ছোট ছোট ফুসকুড়ির মতো হয়, যেটার মধ্যে পানি জমে, বেশ পানি জমে, পানি জমার পর একসাথে অনেকগুলো, এবং বেশ তখন চুলকানি হতে থাকে। আমি পানিটা যখন এটা গেলে দেই তখন আস্তে আস্তে এরকম শুকিয়ে যায়, আবার এমনি এমনি ভালো হয়ে যায়, মিশে যায়, আবার কিছুদিন পর আবার ঠিক তার আশেপাশে জায়গায় এই ধরনের একই রকম ফুসকুড়িগুলো আবার দেখা যায়। জি জি, আমি মলম দিচ্ছি কিন্তু জি জি কোনো জি, বুঝতে পেরেছি। দর্শক, আপনার প্রশ্নটি আমরা নিচ্ছি। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছে, আমরা প্রশ্নটি একেবারে নিয়ে নিই। দর্শক, আপনার নাম ঠিকানা বলে প্রশ্নটি করুন সংক্ষেপে। দর্শক, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি প্রশ্নটি করুন দর্শক। হ্যালো, জি জি, আপনার নামটি বলুন। আচ্ছা, আমরা বোধহয় কোনো কারণে আমরা ওনার প্রশ্নটি শুনতে পাচ্ছি না। তার নিতম্বে মাঝে মাঝে এই ফুসকুড়ির মতো হচ্ছে এবং চলে যাচ্ছে, আবার হচ্ছে। আসলে কি করা যায়? এটা আসলে বারবার হচ্ছে, এবং উনি যেটা বললেন যে উনি হাত দিয়ে গালিয়ে দিচ্ছেন, হ্যাঁ, যেহেতু রিপিটেড ইনফেকশন হচ্ছে, আমার মনে হয় ওনার কিছু ইনভেস্টিগেশন প্রয়োজন, সেটা সিবিসি হোক বা ব্লাড সুগার, হেমোগ্লোবিন A1C হোক। আমার মনে হয় উনি একজন চিকিৎসক দেখিয়ে করলে ভালো হবে চিকিৎসাটা, বিকজ ওনারটা অনেক দিন ধরে হচ্ছে, রিপিটেড, তো দেখা যাচ্ছে এটা জিনিসটা দেখতে কীরকম বা এটা লিশনটা কীরকম, এটা পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষা করেই তাদের জিনিসটা ট্রিটমেন্ট দেওয়াটা সমীচীন হবে। একেবারে যথার্থ বলেছেন। আমাদের সঙ্গে আসলে ফেসবুকেও কিছু দর্শক যুক্ত রয়েছেন, যারা কিছু দু একটি প্রশ্ন আমি একটু নিচ্ছি। যে একজন জাহানারা বেগম বলেছেন তার মেয়ের বয়স হচ্ছে 24 বছর, আজ কয়েক বছর যাবত তার মুখে ব্রণ এবং ব্রণগুলো ফুলে লাল হয়ে যাচ্ছে এবং পুঁজ জমে থাকে। এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের সে জিনিসপত্র খেতে পারে না, মানে অনেক কিছু অ্যালার্জি রয়েছে, বেগুন, টমেটো, মুরগির মাংস, তো খেলেই মুখ ভর্তি হয়ে যায় ব্রণে, এই খাবারগুলোর সাথে সম্পৃক্ত। আসলে কি করণীয় আছে? যদিও আপনি কিছুটা পার্শিয়াল উত্তর দিয়েছেন, এক্ষেত্রে কিছু করা রয়েছে কিনা তো ওনার সংক্ষেপে। হিস্ট্রিতে যেটা মনে হচ্ছে যে ওনার পুঁজ জমে, তো এটা একটা সিভিয়ার, আমি যেটা বললাম যে তিনটা ক্যাটাগরি, এটা হচ্ছে সিভিয়ার ফর্ম অফ একনি, যেটাকে আমরা বলি হচ্ছে পাস্চুলার একনি। হ্যাঁ, তো পাস্চুলার একনি মানে হচ্ছে আমরা একনির মধ্যে পুঁজ জমে যাবে, তো সেটা একটা অবশ্যই একটা সিভিয়ার ফর্ম অফ একনি, এবং এটা অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেই চিকিৎসা নিতে হবে, কারণ এখানে বেশ কিছু ওরাল ওষুধের প্রয়োজন, এটা স্বাভাবিক ওষুধে যাবে না। আমাদের সাথে আরেকজন দর্শক যে জলহক আলী, উনি প্রশ্ন ছিল যে ওনার বাম নাকের নিচে গোফে ফুসকুড়ি বা ছোট ফোড়া হয় এবং আবার একা একাই সেরে যায়, পুরোপুরি সেরে যাবে এমন কিছু যদি বলতেন। আচ্ছা, এটা উনি যেহেতু গোফের জায়গাতে, ওই জায়গাটা হয় উনি শেভ করেন, আর যদি করে নাও থাকেন, ওখানে যেহেতু হেয়ার ফলিকলের সংখ্যা বেশি, ওখানে ঘামে বেশি, তো আপাতত উনি ব্যাকট্রোসিন জাতীয় অয়েন্টমেন্ট ইউজ করতে পারেন। হ্যাঁ, যেটা আমরা মিউপিরিসিন বলি। হ্যাঁ, মিউপিরিসিন যেটা জেনেরিক নেই, তো আপনি মিউপিরিসিন ইউজ করেন রেগুলার ইউজ করলে দেখা যাবে একটা সময় পর এটা হচ্ছে না, এক সময় এটা হয়তো ঠিক হয়ে যাবে। খুব চমৎকার করে বললেন মেহরান। আমরা আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসতে চাই, যে গরমে কিন্তু আরেকটি জিনিস হয় যে মাঝে মাঝে ত্বকের মধ্যে একটু সাদা সাদা দাগ হয়ে যায়, অনেক সময় আমরা বলি ভার্সিকুলার, টেনে ভার্সিকুলার বা থ্যারিসিস ভার্সিকুলার বলি, অনেকে চুলি যেটা বলে, এটা কিন্তু গরমের একটি রোগ। গরমে কি করা যায় এক্ষেত্রে? আচ্ছা, এটাও আমরা খুব কমনলি পাই টিনিয়ার মতো, যেটাকে আমরা বলি হচ্ছে পিটিরিয়াসিস ভার্সিকালার। পিটিরিয়াসিস মানে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনটার নাম, আর ভার্সিকালার মানে হচ্ছে ভেরিয়াস কালার, এটা একটা বিদেশি শব্দ। তো এটা দেখা যাচ্ছে কোনো কোনো সময় সাদা সাদা, কোনো সময় একটু খয়েরি বা বাদামি আভব এরকম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে মুখে হয়, বিশেষ করে কলার এরিয়াতে বা ঘাড়ে হয়, হাতে বা পিঠেও হতে পারে, একটু জমে থাকে। তো এটা গরমে ময়েস্ট এরিয়াতে এটা ফেভারেবল কন্ডিশন পায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে আবার স্টেরয়েড ইউজ করে, তো এটা আরও বেড়ে যায়। এটা কমন চিকিৎসা হচ্ছে আমরা কিছু শ্যাম্পু দিই, কিছু সাবান দিই এবং কিছু ক্রিম দিই, যেটা বেসিকটা হচ্ছে 2% কিটোকোনাজল। তো আপনি বাজারে যদি কিছু নাও হয়, আপনি অন্তত 2% কিটোকোনাজল শ্যাম্পুটা ইউজ করবেন এবং 2% কিটোকোনাজল ক্রিম লাগাবেন। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 2, 4, 5, 7 দিন লাগালে এটা হবে না,
এটা কিন্তু একটু লং টার্ম লাগে সারতে পিরিয়াডস ভার্সিকুলারটা অ্যাটলিস্ট 2 to 3 মান্থস আপনাকে ওষুধটা ব্যবহার করতেই হবে। করলেই ঠিক হয়ে যাবে। খুবই চমৎকার করে বললেন। এবং আরেকটি যেটি রয়েছে যেটা আমরা কমনলি বলছি যে ত্বক ফর্সা করার ক্রিম ব্যবহারের যে অনেক ধরনের প্রচলন রয়েছে, দেখা যাচ্ছে যে নানান রকম ফেসবুকে চটকদার বিজ্ঞাপনে মানুষ ব্যবহার করে একসময় কিন্তু আমরা আপনাদের কাছেই ফিরে আসছে সেই রোগীগুলো। মানে এই অপব্যবহার থেকে বাঁচার কোনো পথ আছে এটা কিনা? আমাদেরকে সচেতন হতে হবে পেশেন্টদেরকে, এবং ডাক্তারদেরকে হয়তো বা আমরা তাদের পেশেন্টদেরকে আরো কাউন্সিলিং করতে পারি। ত্বকের আসলে যে মেলানিনের যে টাইপগুলো আছে, আমাদের স্কিন যে ফিটসপ্যাট্রিক টাইপ, ওই টাইপেই থাকবে। আমরা যতই যাই ব্যবহার করি বা খাই না কেন, ত্বক তোর ফর্সা হবে না। হ্যাঁ, তো অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ইনজেকশন ইউজ করছে ত্বক ফর্সা হওয়ার জন্য, এগুলি কিন্তু মারাত্মক সাইড এফেক্ট। অনেকে ক্রিম ব্যবহার করছে, ম্যাক্সিমাম স্টেরয়েড থাকে, মাইল্ড মডারেট সিভিয়ার, তো সেটাতে দেখা যাচ্ছে ত্বকটা স্বাভাবিকভাবে একটু সাদা হলেও, কারণ স্টেরয়েড একটু ব্লিচিং প্রপার্টিজও আছে, পরবর্তীতে এটা মারাত্মক ক্ষতি হয়, ত্বকটা নষ্ট হয়ে যায়, ত্বকটা পাতলা হয়ে যায়। আমরা জানি যে দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যায়, লেয়ার হয়ে যায়, লেয়ারগুলো নষ্ট হয়ে যায়, আমাদের এপিডার্মাল যে লেয়ারগুলো আছে, এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ব্লাড ভেসেল মানে রক্তনালী দেখা যায়, যেটাকে আমরা টেলানজেক্টেশিয়া বলি। এটি আমরা দেখা যায় বাইরে থেকে। আমরা ছোট একটা দর্শক আমাদের সাথে অনেক থেকে চেষ্টা করছেন, আমরা তার প্রশ্নটি নিয়ে নেই। দর্শক, আপনার সংক্ষিপ্তভাবে আপনার নাম ঠিকানা বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি হিমু মোহাম্মদপুর থেকে বলছি। জি, আমার বয়স কত হবে আপনার? আমার বয়স 23 বছর। আচ্ছা, বলুন, প্রশ্নটি করুন। আমার মুখের একটি নির্দিষ্ট জায়গায় হচ্ছে কালো দাগ হয়েছে বেশ কিছুদিন ধরেই। জি, আচ্ছা, এখন এবং বলুন। ওই দাগটা আমি কিছুদিন ক্রিম দেওয়ার পরে কম থাকে, আবার যখন ক্রিম দেওয়া আমি বন্ধ করে দিই তখন আবার বেড়ে যায়। জি, অসংখ্য ধন্যবাদ দর্শক। মাইক্রোফোন। জি, আমরা বুঝতে পেরেছি, আমরা আপনার উত্তরটি নিচ্ছি। ডাক্তার মেহরান, মুখের একটা জায়গায় দাগ, অবশ্যই এটা কোনো কিছু একটা থেকে তারপরে হয়েছে, যেটাকে আমরা পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেন্টেশন বলি। এই দাগের নেচার বা দাগের ইন্টেন্সিটিটা না দেখে কখনোই আসলে কিছু দেওয়া যাবে না। আপনি অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞকে দেখিয়ে ট্রিটমেন্টটা নিতে হবে, কারণ মুখের ব্যাপার আরও সিরিয়াস। সো এটা দেখা নিলে আপনার জন্যই ভালো, মানে পেশেন্টের জন্যই ভালো। এই জন্য আমরা কোনো ক্রিম ওনাকে এই মুহূর্তে সাজেস্ট করতে চাচ্ছি না। আচ্ছা, আমরা একটু একেবারে শেষ পর্যায়ে বাসায় চলে যাব, তার আগে একদম ছোট দুই একটি টিপস নিতে চাই। এই ত্বকে এই গরমে এবং বর্ষায় ত্বকের যত্ন কিভাবে নেব সংক্ষেপে? আচ্ছা, সেটা হচ্ছে যে ত্বককে যত্ন করার জন্য বা ত্বকের কেয়ারের জন্য কিন্তু খুব বেশি ওভার কেয়ার যাতে আমরা না করি, লোশন ব্যবহার করা, এটা ওটা এত কিছু না। আমরা জাস্ট পরিষ্কার রাখবো, রেগুলার শ্যাম্পু করব, নর্মাল একটা সাবান ইউজ করব, আর হালকা কালারের কাপড় পরবো, কারণ আমরা জানি যে ডার্ক কালারের কাপড় হিট অ্যাবজর্ব করে, মানে তাপটাকে শোষণ করে। তো একটু গরম বেশি লাগবে, গরম রিলেটেড অসুখগুলো বেশি হবে, ঢিলা ঢালা হালকা রঙের কাপড় পরবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, যাতে শাকসবজি বেশি খাবো। এই সাধারণ টিপসগুলো আপনারা ফলো করবেন। আমার মনে হয় যে অসংখ্য চমৎকার তথ্য দিয়েছেন এবং বিভিন্ন দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন যথাযথভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই সামনের কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে। আপনাকেও ধন্যবাদ, এবং চ্যানেল 24কেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আপনি ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা আসলে এই গরমে এবং আগত বর্ষায় কিভাবে ত্বকের যত্ন নেব সে বিষয়ে কথা বলছিলাম। আসলে ত্বকের যত্ন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিনের কাজ। সেই কাজটি করতে আসলে কী কী টিপস প্রয়োজন সেটিও আমাদের আজকের অতিথি আপনাদেরকে দিয়েছেন। আশা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ত্বকের যত্ন নেবেন।